দর্শক, আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আওয়ামী লীগের লকডাউন সফল হওয়ার কারণ কি। আওয়ামী লীগ তো দেশেই নেই, এমন কথাই তো আমরা দীর্ঘ 14-15 মাস থেকে শুনে আসছি। কিন্তু আহ, আওয়ামী লীগের এই যে হঠাৎ করে এত বড় একটা প্রোগ্রাম ডেকে দিল এবং সেটা খুব সুন্দরভাবে সফল হয়ে গেল, কেন হলো, কিভাবে হলো, কারণ কি, এই বিষয়গুলো আমরা বিশ্লেষণ করব। বিশ্লেষণে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। আজ আমাদের আমজনতায় মুখোমুখি হয়েছেন প্যারিস থেকে রাজনীতি বিশ্লেষক রাশেদ হায়দার এবং রাজনীতি বিশ্লেষক রফিকুল ইসলাম ভূঁইয়া। আপনাদের দুজনকে আমজনতার আজকের লাইভে স্বাগত জানাই। রাশেদ হায়দার ভাইকে দিয়ে শুরু করতে চাইব, খুব সংক্ষেপে এই প্রশ্নটা করে ফেলি। রাশেদ হায়দার ভাই, আওয়ামী লীগের আজকের লকডাউন সফল হওয়ার কারণ কি বলে আপনার মনে হয়? ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ রফিক ভাই, এবং ধন্যবাদ এই চ্যানেলে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তা রইল। আমাদের আজকের লকডাউনটা কেন সফল হলো এটা যেহেতু আপনি প্রশ্ন করেছেন, এবং এর আগে আপনি যে সামারিটা বলেছিলেন, সামারিতে আপনি বলেছিলেন যে যেখানে আওয়ামী লীগ কোথাও নাই, এটা আসলে সারা এখন যেসব কথাটা আমার কথা না, না যেসব দলগুলো বর্তমানে আছে ইন্টিম সরকার, তারাই বলে বেড়াচ্ছে যে আওয়ামী লীগ বলতে এই দেশে আসলে এখন আর কিছু নেই। এমনও অনেকে বলে যে আওয়ামী লীগের চ্যাপ্টারই ক্লোজ হয়ে গেছে, সবকিছু ক্লোজ। তো সেই জায়গায় হঠাৎ করে একটা লকডাউন ডাক দিল, আর সেই লকডাউন এইভাবে পালিত হয়ে গেল, এইটা একটা অবাক করা বিষয়। কিন্তু অবাক করা বিষয় হলো আপনার একটা জিনিস স্মরণ রাখতে হবে আপনাকে, সেটা হচ্ছে কি জানেন, আওয়ামী লীগ বিগত 15 বছর ক্ষমতায় ছিল। ভালো করুক খারাপ করুক যাই করবে করুক, আপনার যদি মাপেন তো ভালোর পরিমাণই সবচেয়ে বেশি পাবেন। আর এই ভালোর পরিমাণটা সবচেয়ে বেশি উপলব্ধি করতে পেরেছে আপনার বাংলাদেশের নিম্নবিত্ত শ্রেণীর লোকজন, এই যে গরিব লোকজন যারা বলি আমরা, তারা যেমন নিম্ন আয়ের মানুষ। নিম্ন আয়ের মানুষ। ধরেন আপনার এই যে গার্মেন্টস শ্রমিক, তাদের কথা তাদের জিজ্ঞেস করে তারা বলবে যে আমাদের বেতন ছিল 3000, সেখানে 8000 টাকা আমাদের বেসিক করে দিয়েছিল। আপনি কোন রিক্সা ড্রাইভারের জিজ্ঞেস করেন, সে বলবে যে আমরা গত 15 বছর ভাই অন্তত 1000 টাকা কামাইতে পারছি, খরচ বিরেজ দিয়ে 300 টাকা বাড়িতে নিয়ে যাইতে পারছি। ট্যাক্সি ড্রাইভার সেম কথা। তারপরে আরো বস্তিবাসীকে জিজ্ঞাসা, ওরা বলে যে ভাই আমাদের তো টিসিবির চাইল তেল আটা লবণ এটি পাইতাম, 400 টাকা দিয়ে আমরা 5 কেজি চাউল 2 কেজি তেল আটা লবণ চিনি এইভাবে পাইতাম। অনেক পুরুষ মহিলা আছে বৃদ্ধ ভাতা পাইতো, গর্ভকালীন ভাতা পাইতো, গর্ভকালীন ভাতা দেখো সবাই পাইতো, মানে যে কোনো গর্ভবতী মহিলা, উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত নয়, সবাই পাইতো। এইসব কারণে কিন্তু মানুষের একটা সেন্টিমেন্ট আওয়ামী লীগের দিকে রয়ে গেছে, যেটা 1 বছরে বন্ধ হয়ে গেছে সব। আর এরপরে আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করেন, যে এই যে আমাদের উত্তরবঙ্গকে টোটাল রোড অ্যান্ড হাইওয়ের ভিতরে আনছে কিন্তু 15 বছর আওয়ামী লীগ সরকার। এক শুধু পদ্মা সেতু না, এছাড়াও উত্তরবঙ্গের রোড গার্ড গুলোকে যে বড় করে দেওয়া হয়েছে, ধরেন আপনার আমাদের এইদিকে চিটাং কক্সবাজার ঢাকা 4 লেনে কইরা, যেখানে আগে আমরা 12 ঘন্টা লাগতো ধরেন চট্টগ্রাম থেকে ঢাকা যাইতে, সে 3-3.5 ঘন্টায় ঢাকা চলে যায় গাড়ি। তাহলে এটাতে যেমন আমার লাভ হয়েছে, তেমন আবার গাড়ির আলাদা লাভ হয়েছে। সে আগে 1 ট্রিপ দিতে পারতো, 2 ট্রিপ, এখন 4 ট্রিপ দেয়। তাহলে 4 ট্রিপ দিলে 2 জন ড্রাইভার কাজ করতে পারে সেখানে। তো সমষ্টিগতভাবে মানুষের লাভ হয়েছে। আমি এইটা বলবো না যে আপনার একদম দুর্নীতি হয় না, এবার ধোয়া তুলসী পাতা ছিল না, দুর্নীতি হয়েছে। আর দুর্নীতি হয়েছে বিদায় আপনার জননেত্রী শেখ হাসিনা তিনি নিজে বলছিলেন জনসমক্ষে যে আমার প্রিয়নও নাকি 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া যায় না। এবং এই প্রিয়নকে ধরার কিন্তু সব ব্যবস্থা করছিলেন, অনেক দুর্নীতিবাজকে ধরছিলেন। আপনি এই যে ছাগলকাণ্ডের সেই লোক ধরছিলেন। এরপর আরেক ভদ্রলোক ছিল যিনি ওই যে বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাটে গাড়ি দাঁড়া করে নামাজ পড়তেন, এই লোকরাও কিন্তু ধরা হয়েছিল। এগুলো এই দুর্নীতিবাজ ধরার কারণেই কিন্তু আপনার আওয়ামী লীগের এই নেত্রী বা আওয়ামী লীগের উপর একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে দুর্নীতিবাজদের। তাদের কিছু পয়সা আছে, ডিপ স্টেটের পয়সা আছে, আমাদের দেশের বাকি দুর্নীতিবাজ সেনা পুলিশ কর্মকর্তাদের, এদের মিলিত ফলই হচ্ছে যে এই জুলাই আগস্ট। তো জুলাই আগস্ট আওয়ামী লীগ সরকার যখন চলে গেল, আওয়ামী লীগ তো সব ভেঙে দিচ্ছেন, আপনি কিচ্ছু রাখেননি, সব ভেঙে চুরে নিঃশেষ করে দিয়েছেন।
কিন্তু যেই মাত্র না আপনারা আপনাদের রং দেখাইলেন যে স্বাধীনতা বা সংবিধান, জাতীয় পতাকা, এগুলা নিয়ে যখন আপনারা যখন মানুষ যখন বুঝতেছে আপনারা সবাই স্বাধীনতা বিরোধী, তখনই কিন্তু পাবলিক আস্তে আস্তে বুঝে গেছে না, আন্দোলন সংগ্রাম যা করছি দেশ তো পুরো বিক্রি হয়ে যাইতেছে, এটা স্বাধীনতা বিরোধীদের হাতে চলে যাচ্ছে। এই ক্ষোভ পাবলিক এতদিন রাখলো বলতে পারতেছিল মবের ভয়ে, মবের রাজ্য। পাবলিক এখনই বলে আগে ভালো ছিলাম, এখন মানুষ 8টার পরে ঘর থেকে বের হইতে পারে না, প্রচুর ঝামেলায় আছে। এই ক্ষোভ উতরে গেল যেই মাত্র না আওয়ামী লীগ 10, 11, 12 তারিখ ডাকলো প্রতিবাদ সমাবেশ, 13 তারিখ লকডাউন। আপনি গতকালকের পত্রপত্রিকাগুলো একটু খুলে দেখেন, ওখানে দেখবেন গতকাল সকাল 11টার পর থেকেই নাই, রাস্তাঘাট খালি হয়ে গেছে। গতকাল আমি যখন আপনার মনে হয় 12:30টার দিকে উবার সার্ভিস দিলাম, চেক দিলাম ঢাকা সিটিতে, ফুল গ্রিন কালার দেখাচ্ছে। গ্রিন কালার মানে হচ্ছে কোনো জ্যাম নাই। ঢাকা সিটিতে বৃহস্পতিবার জ্যাম হবে না, এটা কি কল্পনা করতে পারেন? সমস্ত স্কুল কলেজ যা ছিল এরা 10 তারিখ থেকে অনলাইনে চলে গেছে। সরকার প্রেসার করছে, যে মাউস কি জানি আছে না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়, ওইটার প্রেসারে পড়া এরা স্কুল কলেজ, কিছু কিছু স্কুল কলেজ ইউনিভার্সিটি খোলা রাখছে। কিন্তু তারা একটা জিনিস বলে দিছে যে আমরা খোলা থাকলেও আমরা আমাদের প্রতিষ্ঠানের গাড়িতে কাউকে আনা নেওয়া করবো না, যার যার নিজ দায়িত্বে আসবেন। মানে আপনার রাস্তাঘাটে কি ছিল আমরা দায়িত্ব নিব না, টেকনিক্যালি বলবো শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তার মানে আপনার বৃহস্পতিবার থেকে এই বুধবার থেকে আসলে লকডাউন শুরু হয়ে গেল, মানুষ নামতে হয় নাই। ছোটখাটো টুকটাক কিছু জায়গায় আওয়ামী লীগ মিছিল করতে গেছে, পুলিশ বিডিআর দৌড়াইছে। দেখেন 8 লাখ পুলিশ বিডিআর সেনাবাহিনী মিলে টোটাল 8 লাখ দেওয়া হয়েছে ঢাকা শহরে। তার মানে ঢাকা শহরে কোথাও একটা পিন পড়ার উপায় নেই, যে অবস্থা করছে। এরপরও আজকে সকাল 6টা থেকে রাস্তায় গাড়ি নেই, বিকাল 5টা পর্যন্ত সারা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে যে ভিডিও ফুটেজগুলো আপনাদের পত্রিকা টিভি চ্যানেল দেখাচ্ছে, কোথাও গাড়ি নেই। মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে লকডাউন করছে। এখন আপনার কিছু কিছু যে শফিকুর রহমান বা আপনার আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, ওনারা বলতেছেন যে না, মানুষ ওই আমাদের কি বলে এটারে, প্রধান উপদেষ্টা ভাষণ শোনার জন্য ঘর থেকে বাইর হন নাই, আর কিসের লকডাউন, কই এরা তো নামতেই পারে নাই রাস্তাঘাটে। তো এগুলো হচ্ছে বেকুব। আওয়ামী লীগ তো লকডাউন আছে। লকডাউন মানে কি, আপনি যে যার যেখানে আছেন সেখানে থাকবেন, ঘর বাড়িতে থাকবেন, রাস্তায় নামার জন্য তো কয় নাই। আওয়ামী লীগ যদি বলতে রাস্তায় নামেন, তাইলে না রাস্তায় নামতো, আর রাস্তায় নামতেই কেন বলছে লকডাউন। মানে আপনি আপনাকে লক করবেন যে যেখানে, আপনি ঘরে আছেন ঘরে লক, অফিসে আছেন অফিসে লক। তার মানে আপনি যেখানে আছেন সেখানে একদম মানে ওই যে আপনার স্ট্যাচুর মতন হইয়া যাবেন আপনি। তুই স্ট্যাচুর মতো, মানুষ স্ট্যাচু। মানুষ তো চাইছিল যে আওয়ামী লীগ কিছু একটা ডাকুক, মানুষ তাদের ক্ষোভ দেখাইতে পারবে, সেই ক্ষোভটা মানুষ দেখাইছে। গতকাল রাতের 10টার পর থেকে সমস্ত দূরপাল্লার গাড়ি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো আওয়ামী লীগের ছাত্রলীগের পোলাপাইন নামছে, সেটা হচ্ছে উত্তরবঙ্গের দিকে বেশি, এরা নামছে রাস্তাঘাটে নামছে, মিছিল টিছিল করছে। ঢাকা শহরে কেউ মিছিল করতে হয় না, এমনি লক। আর একটা মজার জিনিস দেখেন, বলছে ঢাকা লকডাউন, আর সেখানে সারা বাংলাদেশ লকডাউন হয়ে গেছে। ভাই কোথায় সে কক্সবাজার টেকনাফ শহর বন্ধ, টেকনাফে আপনার বার্মিস মার্কেট একটা আছে, যেটা সকাল 7টায় খোলে রাতের 3টায় বন্ধ হয়, সেই মার্কেট পুরা দিন বন্ধ। বিভিন্ন অফিস আদালত যায় না, ছুটি নিয়ে অনেক লোক চলে গেছে। মানে ওরা হিসাব করছে বৃহস্পতিবার লকডাউনের ছুটি নিয়ে নিলাম, তাহলে আমি বৃহস্পতিবার আসবো না, শুক্রবার আমার ছুটি, শনিবার আমার ছুটি, রবিবারে করব। কিন্তু আমি গত পরশুদিনও সম্ভবত আপনার এই টকশোতে এসে বলছিলাম যে রোববার থেকে আবার বন্ধ হবে দেখেন। আর সেটার প্রমাণ দেখেন আজকে, এই যে 2 ঘন্টা আগে 16, 17 মানে রবিবার সোমবার শাটডাউন করে দিছে আওয়ামী লীগ, টোটাল শাটডাউন। এতদিন ছিল লকডাউন ঢাকা, এখন সারা বাংলাদেশ শাটডাউন। আবার শুক্রবার শনিবার হবে যে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ সমাবেশ, এগুলা। তার মানে মানুষ যারা দেশ বাড়িতে চলে গেছিল গতকাল, তারা এবার আর মঙ্গলবারের বুধবারের আগে আসবে না। এবং আমার মনে হয় না বুধবার এই সপ্তাহ পুরাটাই এরা ছুটি কাটাইতে পারবে, কারণ হচ্ছে এই 17 তারিখের পরে আবার ঘোষণা দিবে। দেখেন, কারণ মানুষ চাইতেছে যে সরকারের যাতে পতন হয়, ইনুস সরকারের পতন হয়, ইনুসের উপর খেপা। এখন দ্রব্যমূল্যের দাম,
মানুষের কাজ নাই, কাম নাই, গার্মেন্টস শ্রমিকদের অবস্থা খারাপ, সবকিছু মিলে দেশের মানুষ যেটা বিতৃষ্ণা, এটা বুঝাবে কেমনে? এখন আপনি যদি রাস্তায় যা বলেন যে ভাই আগের সরকারই ভালো ছিল, ভাই আপনারা একদম স্ট্রেটে আপনাকে মাইরা ফেলাবে, মানুষ বলতে পারতেছে না। একটা রিক্সা ড্রাইভার যদি বলে যে ভাই আমি আসলে 2 বছর আগেই আমি একটু বেশি পয়সা কামাইছি, তারাও ফ্যাসিস্টের ট্যাগ লাগায় পিটবে, কথাও বলতে দিচ্ছে না। কথা যখন বলতে মানুষ চান্স পেয়ে গেছে যে ঠিক আছে আওয়ামী লীগ ডাকছে, লাগাও, এটাকে সমর্থন দিই। এটা হচ্ছে যে স্বতঃস্ফূর্ত আন্দোলন। এবং দেখেন আমার বয়স এখন 50+, আমি 90-এর গণ আন্দোলনে পুরোটা সময় ছিলাম রাস্তায়, 91-96 আমি আন্দোলনে ছিলাম। 2001-এরটা আমি দেখি নাই, 2001-এর পরে গুলো দেখি নাই, প্রথম অংশ দেখছি 8-9 মাস, বাকিগুলো আমরা তো ওই পেপার পত্রিকাতে যা পাইছি, তখন তো এত ইন্টারনেটের যুগ ছিল না, ফেসবুক ছিল না। তো 90-96 এখানেও হরতাল বা অবরোধ ডাকলে বাধ্য করতেই তো মানুষের গাড়ি ঘোড়া না বাইর করার জন্য ভাই। আর সেখানে আজকে কি হয়েছে? কোনো কিছু নাই। ওই সময় আমরা দেখছি লাখখানেক বোমা ফাটাইতেই তো রাস্তায়, লাখের উপর বোমা ফাটতে হইতো, তাইলে যায় গাড়ি ঘোড়া বন্ধ হইতো। শুধুমাত্র যেদিন আপনার এই অবরোধ ডাকতো সেই দিনই কয়েক হাজার গাড়ি ভাঙতে হইতো, তারপরে যে এটা প্রমাণিত যে হ্যাঁ হইছে। আর আজকে ভাই কোথাও একটা পাথর মারতে হয় নাই। গত 3 দিন যাবৎ যারা পাথর মারছে, 3 দিন যাবৎ যারা আগুন জ্বালাইছে, সব জামাত আর বিএনপির। কারণ জামাতের টেনশন ছিল যে এগুলা করলে দোষটা পড়বে আওয়ামী লীগের ঘাড়ে, আবার জামাতের একটা সফল হবে যে দেখাইতে পারবে যে দেশে রাজনৈতিক পরিস্থিতি খারাপ, সুতরাং ইলেকশন পিছাবে, জামাত আর সরকারের লাভ। বিএনপি কিছু কিছু করছে যে বিএনপিও দেখাইতে চাই যে হ্যাঁ আমরাও শক্তিশালী, এটা দেখাই, কিন্তু লাভের গুড় আসলে পিঁপড়ে খেয়ে ফেলাইছে তাদের। আজকে ইউনূস সাহেব ঘোষণা দিয়ে দিলেন কি আপনার গণভোট আর নির্বাচন একই দিনে হবে, কিন্তু উনি নির্বাচনের তারিখ ঘোষণা দেন নাই, কোনো কিছুই ঘোষণা দেন নাই। মানুষের যে স্বতঃস্ফূর্ত একটা অভিলাষ, সেটার প্রমাণ হচ্ছে যে আজকের এই লকডাউনটা। এবং আপনি দেখেন যে আগামী যে রবিবার সোমবার যে শাটডাউন দিছে, এটা আরো ব্যাপক সফল হবে। এটা তো সারা বাংলাদেশ, এটা আরো ব্যাপক সফল হবে। এবং এটা মানুষ এগুলো স্বতঃস্ফূর্ত ভাবেই নিবে, কারণ দেশের পরিস্থিতি খারাপ, অর্থনীতি টোটালি নাই, চাকরি বাকরি নাই, কিচ্ছু নাই, মানুষের দীর্ঘশ্বাস উঠছে, মানুষ খুশি যে আওয়ামী লীগ তোমরা নামো। আর মানুষ কেন খুশি? এই লোকগুলা সব স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকার পক্ষে, সংবিধানের পক্ষে। এদের দাবি হচ্ছে যে আমার দেশ 71-এ স্বাধীন হয়েছে, এইটার পক্ষে। আমার দেশ জামাত স্বাধীন করে নাই, মৌলবাদীরা আমার দেশ স্বাধীন করে নাই, এরা মৌলবাদীর বিপক্ষে, স্বাধীনতার পক্ষে এই লোকগুলা। এই জন্য এতদিন নীরব ছিল, কিছু বলতে পারে নাই। আজকে চান্স পাইছে আর তারা দেখাই দিল যে ওকে ডান, আমরা বের হবো না, অসুবিধা কি, একদিন লস করলাম আমরা। ধন্যবাদ শাহিন ভাই। জি, রাশেদ হায়দার ভাই, যেটা বললেন যে লকডাউন হচ্ছে, আপনি ঘরে থাকবেন, রাস্তায় আসবেন না। তো সেই হিসেবে দেখা গেছে যে বেশিরভাগ মানুষই রাস্তায় আসেনি, যানবাহনের পরিমাণও কম পরিলক্ষিত হয়েছে। আমি বিবিসির অনেক কয়েকটা প্রতিবেদন দেখেছি এবং বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ার অনেকগুলো প্রতিবেদন দেখেছি, সবগুলোতেই এরকমই দেখা গেছে। তো আমি একটু রফিক ভাইয়ের কাছে আসি। রফিক ভাই, রাশেদ হায়দার ভাই কাছ থেকে আমরা শুনলাম আসলে কেন এই লকডাউনের এই প্রোগ্রামটা সফল হয়ে গেছে, একদম ম্যাজিকের মতো। আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো, রাশেদ হায়দার যে কথাগুলো বললেন, এর বাইরে কি আর কি কোনো কারণ থাকতে পারে যে কারণগুলোর কারণে এটা লকডাউনটা সফল হয়ে গেছে, যেখানে আওয়ামী লীগকে খুব বেশি ত্যাগ স্বীকার করতে হয়নি, জাস্ট একটা ঘোষণা দিয়েছি। রফিক ভাই। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ রাশেদ ভাই, ধন্যবাদ আপনার দর্শক শ্রোতা। আসসালামু আলাইকুম। আসলে তো ধরেন আজকে গত 15 মাস ধরে কিন্তু মানুষ কিন্তু একটা মানে কি বলে আপনার মুখ বন্ধ অবস্থায় কিন্তু আছে ম্যাক্সিমাম লোক, যাদের মুখে কিছু বলতে পারতেছে না, রাস্তাঘাটে কোনো কথা বলতে পারতেছে না। কারণ
আপনি যে একটা অন্যায় রাস্তাঘাটে যে অন্যায় হচ্ছে, অন্যায়গুলি যে কেউ যদি এটার প্রতিবাদ করছে, তখনই কিন্তু তাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে কিন্তু তাদেরকে যথেষ্ট হয়নস্ত করছে এবং কোনো কোনো ক্ষেত্রে মেরেও ফেলছে। তো এই যে জিনিসগুলি, এগুলো কিন্তু মানুষের মধ্যে কিন্তু অনেক দিন ধরে কিন্তু এই ক্ষোভটা কিন্তু মানুষ প্রকাশ করতে পারতেছিল না। কিন্তু আওয়ামী লীগ যখন আপনার, যেহেতু আওয়ামী লীগের এটা আসলে কোথা থেকে কিভাবে আসছে, হঠাৎ করে আপনার লকডাউন, এটা নিয়ে কিন্তু জনমনে কিন্তু একটা বিভ্রান্ত ছড়াইছে যে কোনো নেতা নাই, কোথা থেকে কি বলছে, এটা কি সঠিক কিনা, এইসব একটা কিন্তু মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিন্তু আমরাও কিন্তু এটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে এটা কেমন কি হয় না। কিন্তু আমি এটা যে এরকম হবে আমি আসলে বিশ্বাস করতে পারিনি। আসলে আমি দেখলাম সারাদিনই কিন্তু একজন আওয়ামী লীগের কর্মীও এটা কিন্তু নামে নাই, কিন্তু ফিল্ডে নামে নাই। কিন্তু দেখা গেল একের পর এক ভিডিও আসতে থাকলো যে একদম সব ফাঁকা, যেখানে মনে করে হাঁটার জায়গা থাকতো না, যে ফার্মগেট এলাকা হাঁটা যায় না। কিন্তু এখানে কিন্তু পশ্চিম পাশে দিয়ে বা পূর্ব পাশে দিয়ে কিন্তু হাঁটার কোনো অবস্থা নাই, কিন্তু এখানে কোনো মানুষ নাই। আর এই যে লকডাউনটা জিনিসটা আসলে যে আসছে, তখন কিন্তু সবাই নিয়ে কিন্তু এরকম মন্তব্য করছে যে এটা কি ধরনের কর্মসূচি দিল। কিন্তু দুই একজন কিন্তু লোকাল যে লিডার আছে, লোকাল কর্মী টাইপের আর কি, ওরা কিন্তু চেষ্টা করছে বোঝানোর জন্য যে এই ধরনের, কিন্তু আসলে ক্লিয়ার না। কিন্তু আজকে কিন্তু যখন দুপুরের বেলা আসলো বা বিকালের দিকে আসলো, তবে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে ব্যাখ্যা শুরু করছে। ব্যাখ্যা করে দেখা গেলো এই জিনিসটা লকডাউনটা স্বেচ্ছায় আপনার নিজেকে আপনার বন্দি করা, যেটা স্বেচ্ছায় বন্দি করে, কাউকে জোর জবরদস্তি করা হবে না এবং হয়ও নাই। কিন্তু আমাদের কোনো লোক কিন্তু এই নিয়ে কোনো কথা বলে নাই সারাদিনে, কিন্তু দেখলাম কোনো কর্মী সমর্থক মার্কেটে ফিল্ডে আসে নাই। কিন্তু মানুষ কিন্তু এমনিতেই নামে নাই। কিন্তু মানুষের মধ্যে যে একটা আছে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু একটা ক্ষোভ আছে, কিন্তু অনাস্থা আছে সরকারের প্রতি, একটা অনাস্থা, ক্ষোভ অনাস্থা, ক্ষোভ যেটাই বলেন না কেন, এটার বিভিন্ন কারণ আছে। এখনো দেখেন আপনি, এখন একটা সময় কিন্তু আমরা বলতাম যে মধ্যবিত্তরা সবচেয়ে বিপদে আছে, এই কথাটা বলতাম, অর্থনৈতিকভাবে বিপদে আছে মধ্যবিত্তরা, আর নিম্ন আয়ের এবং উচ্চ আয়ের মানুষরা এরা হলো সবচেয়ে সুখী ছিল। কিন্তু এই মুহূর্তে আইসা বাংলাদেশের সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থায় আছে কারা জানেন? নিম্ন আয়ের মানুষেরা। মধ্যবিত্তরা তো আছেই, মধ্যবিত্ত সারা জীবনই, কিন্তু আমাদের মতো যারা, এরা কিন্তু বিপদে থাকে। কিন্তু এবার কিন্তু নিম্ন আয়ের মানুষ কিন্তু সবচেয়ে বেশি আপনার বিপদের মধ্যে পড়ছে। আপনি দেখেন যে প্রতিদিনই কিন্তু রিক্সা যারা চালায়, রিক্সা ভাইয়েরা, এরা কিন্তু ভিডিও আসে বিভিন্ন। আমি যখন রিক্সায় উঠি তখন কিন্তু আমি জিজ্ঞাসা করি, ওর বাড়ি কোথায়, তুমি কি করো, কতদিন ধরে রিক্সা চালাও। ইদানিং কালে আমি যে পাইলাম, প্রায় গত ধরেন 15-20 দিন যাবত নতুন নতুন রিক্সাওয়ালা আসছে। বলছে কয়দিন যখন আমি বলি যে তুমি উত্তর এদিকে যাবা কিনা, তো আবার চিনে না ওইদিকে কোন দিকে। আচ্ছা ঠিক আছে চলো, তা আমি ভাড়া কিন্তু 20 টাকা এরকম বই নিই। আচ্ছা ঠিক আছে। তো নেওয়ার পরে আমি বুঝি যে ও তখন জিজ্ঞেস করি কয়দিন হইলো, আর 4-5 দিন হয়েছে। তো সব জায়গায় ছিল না না, ও রিক্সা যে আগে গার্মেন্টস কি করতো, গার্মেন্টস চাকরি করতো। তখন কিন্তু দেখেন ওই ছেলেটা কিন্তু রিক্সা চালায়, তো আমি বলে দিই তুমি এটা এই এলাকা, ওইটা এই এলাকায় আমি শিখাই। এরকম থেকে 3 জনকে আমি এরকম নির্দেশনা দিচ্ছি। দেখেন তাহলে মানুষের কিন্তু, আবার অনেকের জিজ্ঞাসা করি যে আপনার আগে কয় টাকা ইনকাম হইতো, এখন কয় টাকা। এখন আগে ধরেন খরচ টরচ করে 1200, 1500, 1000 টাকা তো থাকতোই খরচ, ওই 350 টাকা ভাড়া, ওই যে অটো রিক্সাটা যেটা ইয়াতে চলে কারেন্টে, আর 50 টাকা যিনি কি একটা আছে কারেন্ট বিল, তাহলে তো 400 টাকা। 400 টাকা বাদ দিয়ে 1000 টাকা যদি ইনকাম করতো অনেক টাকা, 1200 টাকা ইনকাম অনেক টাকা। এখন কথা এমন করে বল কি, ওই 400 টাকা খরচ করে 200-300 উঠাইতে তাদের জন্য পেরেশানি হয়ে যায়। আচ্ছা দেখেন, এই যে আজকে একটা সিএনজি ওয়ালারা দেখেন, সেই সিএনজি ওয়ালা বলতেছে যে 11টার সময় বের হয়েছে সিএনজিটা নিয়ে আসে, 100 টাকা গ্যাস পুরাইছি, এই যে দূরতেছি তখন 3টা বা 4টা বাজে, যে একজন লোক প্যাসেঞ্জার উপসে পায় নাই। সব হতাশ হয়ে গেল যে একজন, তখন মালিকরে টেলিফোন করলো যে ভাই আমি তো আজকে এই অবস্থা, তাহলে আমি সিএনজি যে ইয়াটা আছে জমা যেটা বলে সেটা দিতে মনে হয়। কাজে ঠিক আছে, চেষ্টা করতে থাকো। এই ভিডিওটা কিন্তু সামাজিক যোগাযোগ আসছে। কিন্তু এই যে জিনিসের কিন্তু, এই যে মানুষের যে বিশেষ করে নিম্ন আয়ের মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক, অর্থনৈতিক যে একটা ক্রাইসিস, এটা কিন্তু তাদের মধ্যে কিন্তু খুব কিন্তু চলেছে। নিম্নয় রিক্সা বা আপনি এদের কি নিম্নয় কিন্তু আরো মানুষ আছে কিন্তু ছোট চাকরি করে, এরা নিম্নয়ের মানুষ। আর
এইসব লোকগুলি কিন্তু মানুষের কিন্তু এখন কিন্তু মনের মধ্যে খুব আছে। আর সাধারণ যে মধ্যবিত্ত যেটা আমি বলি, মধ্যবিত্ত কিন্তু অনেক লোকের চাকরি চলে গেছে কিন্তু যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে জড়িত ছিল, চাকরি করতো মধ্যবিত্ত, ওদের মনে কি চাকরি চলে গেছে কিন্তু। তাহলে আপনি ওয়ার্কাররা তো তার দিয়ে তো আর গার্মেন্টস চলে না, আরো তো আছে তাই না? তো ওনাদেরও কিন্তু একটা আছে। এই সব মিলায় কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা মানে চাপা একটা খুব আছে কিন্তু এই সরকারের প্রতি। কত আমাদের সরকার এই জিনিসটা বুঝতেছে, চেষ্টা করতেছে না। আসলে সরকারে যারা যায় আসলে কেউ এগুলি বুঝতে চেষ্টা করে না কিন্তু। এইসব কারণে কিন্তু মানুষের মধ্যে এই জিনিসটা আসছে যে আর না হয় দেখেন আমরা যে এই পর্যন্ত আমি যা দেখলাম এসব বিরোধী আন্দোলন সেই আপনার 82 থেকে যে শুরু হইলো এটা তো পুরাপুরি দেখলাম। তারপরে আপনার 90 আন্দোলন, কত আন্দোলন হইলো এই পর্যন্ত, 86 আন্দোলন হলো, 96 আন্দোলন হলো, 2006 সালে আন্দোলন হলো। সব জায়গায় কিন্তু দেখেন বিশেষ করে এর সাথে ব্যাপক কিন্তু হইতো কিন্তু আপনার মানে গোলযোগ হইতো কিন্তু মানুষকে কিন্তু বোঝানো যেত না। তখন তো অর্থব্যবস্থা মানুষের আরো খারাপ ছিল, তখন কিন্তু এগুলো মানুষ বোঝার চেষ্টা করতো না। তখন মানুষ কিন্তু কাজকর্ম করবো এটা নিয়ে তাদের বেশি ব্যস্ত থাকতো। তো এখন এইবার কিন্তু দেখেন আপনি মানুষকে কি কিছু বলতে হয় না, কাউকে ফিরাইতে হয় নাই। এবার কিন্তু মানে ওদের ফিল্ডে কিন্তু লুকিয়েই নাই যে কেউ যে আপনার বাধা দিবে, বাধাও দেয় নাই। মানে তারা যেটা যে আওয়ামী লীগের পক্ষ থেকে যেহেতু যেটা ডিক্লেয়ার করছে লকডাউন মানে স্বইচ্ছায় আপনি বন্দী থাকেন, তারা সেটা মানুষ মাইনে নিছে কেন জানেন? মানুষ এখান থেকে পরিত্রাণ চাচ্ছে। মানুষ কিন্তু গেলে আর সহ্য করতে পারতেছে না। আর এই যে বর্তমানে আরেকটা বড় ধরনের এতে আছে মানুষ যে এখানে এই যে নির্বাচন নিয়ে আমরা বলতেছি সঠিক সময় হবে কিনা, সঠিক সময় হবে এই ধরনের, এখন কিন্তু এই জিনিসটা আরো কঠিন ভাবে সামনে কিন্তু আসতেছে। এখন সবাই কিন্তু এটা আলোচনা হচ্ছে এই ধরনের যদি নির্বাচন হয় তাহলে আগের যে নির্বাচন হয়েছিল আগের সরকারের, তাহলে তাহলে কি লাভ হবে? তাহলে তো আমাদের এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবে না। এটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু এই জিনিসটা খুব উপলব্ধি জায়গায় গেছে কিন্তু যে এটা নির্বাচন তো হবে না। আজকে আমাকে দুইজন জিজ্ঞেস করলো নির্বাচন ভাই কি হবে, আমি ভাই আমি কি বলবো নির্বাচন হবে কি না হবে। তো পরিস্থিতি যেরকম বুঝেছে, বুড়া মানুষ বয়স্ক ধরেন আপনার 70+, আমি কিভাবে বলবো এটা বোঝা তো মুশকিল। তবে যে ধরনের সিচুয়েশন আসতেছে নির্বাচন হলেই কি না হলেই কি, তাহলে তো ওই আওয়ামী লীগ ছাড়া যদি বা ওই জাতীয় পার্টি ছাড়া যদি নির্বাচন হয় তাহলে তো ওই আগের অবদশাই হবে। তাহলে মানুষ কিন্তু এই জিনিসগুলো কিন্তু উপলব্ধি করতেছে, যে কারণে মানুষ কিন্তু এই জিনিসটা এই যে আওয়ামী লীগের যে এই কর্মসূচি যেটা দিল এটার মধ্যে স্বচ্ছায় কিন্তু মানুষ কিন্তু গ্রহণ করে নিয়েছে যে না এটা দরকার ছিল। কারণ মানুষ কিন্তু এই যে রাশেদ ভাই বললো না যে মানুষ কিন্তু আগে কিন্তু যখন আন্দোলন করছে তখন কিন্তু মানুষ বুঝতে পারে নাই কি জন্য আন্দোলন হয়েছে। প্রথম কিন্তু কোটা নিয়ে আন্দোলন হয়েছে, কিন্তু কোটার কারণে কিন্তু কোটার প্রতি একটা মানুষের সমর্থন ছিল ম্যাক্সিমাম লোকে। এখানে আমলি ফ্যামিলির লোকেরাও কোটার প্রতি সমর্থন ছিল আন্দোলনের প্রতি, কারণ অনেক আমলি ফ্যামিলি আছে যাদের কিন্তু মুক্তিযোদ্ধা নাই, এই নাই সেই নাই, তারাও কিন্তু এটা আমাদের সমর্থন দিয়েছিল এই কারণেই যে ভাই আমার কোটা আমি তো মুক্তিযোদ্ধা না, বা আমার দাদা মুক্তিযোদ্ধা না, আমার বাবা মুক্তিযোদ্ধা না, কিন্তু আমি ফ্যামিলির লোক, সেখানে আমার সন্তান তাহলে চাকরি পাবে না, তাহলে এটা কিরকম হবে। এই জন্য কিন্তু আমজনতা কিন্তু সবাই মিলে কিন্তু এটার মধ্যে সাপোর্ট ছিল। এখন যদি এই যে এখন যে সব যে আপনার মানে শর্ত আইসা আবিষ্কার করছে, এই ধরনের শর্ত দিয়ে যদি কোনো হইতো তাহলে কিন্তু এই আন্দোলন কিন্তু মুখ দেখতে পারলো না। কিন্তু যে লাস্ট যে সরকার প্রধান আন্দোলন, এখন কিন্তু এই জিনিসগুলি কিন্তু মানুষ কিন্তু এখন কিন্তু সবাই কিন্তু বুঝতে পারছে যে আমরা প্রতারিত হয়েছি। কিন্তু এইটার জন্যই কিন্তু আজকের এই যে আওয়ামী লীগের যে এই যে মানে অল্প একটা মানে কর্মসূচি, ছোট্ট একটা কর্মসূচির মধ্যে মানুষের কিন্তু একটা জনসমর্থন হয় পায় গেছে কিন্তু মানুষ। এটাই এলো মূল আসলে কথা। ধন্যবাদ। জি রফিক ভাই ধন্যবাদ। আম, রফিক ভাই একটা কথা বলছেন যে মানুষ মনে করছে তারা প্রতারিত হয়েছে 24-এর যে আন্দোলন জুলাই আগস্টে, এবং তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার কোনো বাস্তবায়ন তারা দেখেনি, তারা দেখেছে ঠিক তার উল্টোটা, যেটা রফিক ভাই বলতে চেয়েছেন। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছ থেকে এই বিষয়ে একটু জানতে চাইবো, যদি সংক্ষেপে একটু আলোচনা করেন যে আসলে কি জুলাই আগস্টের আন্দোলনে অংশগ্রহণকারীরা কি নিজেদেরকে প্রতারিত মনে করছেন, বা এই ধরনের সে কারণে কি আওয়ামী লীগের ডাকা এই আন্দোলনটা লকডাউনের সফল হয়ে গেল? এটা কি একটা কারণ হতে পারে? রাশেদ হায়দার ভাই যদি সংক্ষেপে একটু আলোচনা করেন, খুব সংক্ষেপ। আমাকে আরেকবার করবেন প্লিজ।
আমি বলছি রফিক ভাই যে কথাটা বলেছেন যে জুলাই আগস্টে যে যারা আন্দোলন করেছে তারা অনেকেই মনে করছেন তারা প্রতারিত হয়েছেন। তারা যে আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য নিয়ে সে আন্দোলনে যুক্ত ছিলেন তার কিছুই বাস্তবায়ন হয়নি, বরং হয়েছে তার উল্টোটা এবং দেশের জন্য অনেক অমঙ্গলজনক কিছু ঘটে গেছে। সে কারণেই কি আওয়ামী লীগের এই লকডাউনে মানুষ সাড়া দিয়ে রাস্তায় বেরিয়ে আসেনি? আপনার কাছ থেকে এই বিষয় শুনতে চাইবো সংখ্যা। আসলে মাসুদ ভাই, আপনি একটা জিনিস যদি একটু চিন্তা করেন, দেখেন যে আমরা যখন 1,000 টাকা কামাই করি মাসে, এক্সাম্পল যে একটা লোক 1,000 টাকা মাসে কামাই করে, তার ইচ্ছাটা কি থাকে জানেন? যে আমি যদি 1500 টাকা কামাই করতে পারতাম তাহলে অনেক ভালো হইতো। সে চেষ্টা করে 1500 টাকা কামানোর জন্য। আপনি আপনার সন্তানকে যখন নর্মাল একটা ওই সরকারি স্কুলে দেন, তখন আপনি চিন্তা করেন যে আমি যদি আমার ছেলেটাকে প্রাইভেট স্কুলে পড়াইতাম, ভালো স্কুলে, তাইলে মনে হয় ভালো হইতো। আপনার ছেলে একটা এমনি চাকরি করে, আপনি মনে করেন যে আমার ছেলেটাকে যদি আমি বিসিএস ক্যাডার বানাইয়া যদি সচিব মচিব বানাইতে পারতাম তাইলে অনেক ভালো হইতো। এই ভালো হইতো তার জায়গায় যাওয়া হয়েছে কি, গত এই জুলাই আগস্টের যে আন্দোলন এরা করলো কি, এরা এটা এমন ভাবে তুলে ধরলো যে কোটার কারণে 30-35% কোটার কারণে কোনো ভালো স্টুডেন্ট চাকরি পাচ্ছে না। কোটায় চলে যায় 35%, 40%, বাকি আর থাকে কি? সেইখান থেকেও আবার ওই আরো অন্যান্য কোটা আছে, সব মিলে আমরা নাই। এরা বুঝাইছে কি 90% চলে যায় নাকি কোটায়। একটা জিনিস এরা বুঝে নাই, দেখেন আপনি যে কোনো জায়গায় যখন পরীক্ষা দেন, প্রথমে পরীক্ষা দেন, আমি আমার এক্সাম্পল দিয়ে বুঝাই আপনারে, তাহলে আমার আরো ক্লিয়ার হবে। আমি 1996 সালে আমি পরীক্ষা দিলাম এসআই পদে, নিয়োগ বিজ্ঞপ্তি এসআই পদে। ডিগ্রি পাস করলে এসআই পদে পরীক্ষা দেওয়া যায়, দিলাম আমরা পরীক্ষা। মানে আমি 96টা পরীক্ষা দিছি, ওই বছর না টিকলে আর হয়তো একটা পরীক্ষা দিতে যেত, এরপরে না, মানে 97 সালে আমার কিন্তু 30 এক্সিট হয়ে যাবে। পরীক্ষা দেওয়ার পরে আমি ফর্ম টর্ম ফিল আপ করলাম, কোথাও তো আমার জিজ্ঞেস করে নাই যে আমার ব্যক্তি পরিচিতি জিজ্ঞেস করে, আমার নাম বাপের নাম এগুলো দিয়ে আমরা অ্যাপ্লাই করছি। আমরা ভাইভাতে এই রিটেনে টিকলাম, রিটেনে টিকার পরে ভাইভাতে যাবে। ভাইভাতে যাওয়ার পরে যখন ভাইভা বোর্ডের পরীক্ষা হবে, ভাইবার পরীক্ষার পরে জানি যে আমরা যে ভাইভাতে টিকার পরে অন্য বিষয় আছে, কোটার বিষয় এসে ভাইভাতে আমরা টিকি নিয়ে আমরা ব্যাক করছি, আমাদের আর সামনে আগানোর রাস্তা নাই। আর আমার বন্ধু বান্ধব যারা রিটার্নে টিকে নেই তারাও ব্যাক করছে, রিটার্নের পর আর জায়গা নাই। ঘটনাটা হচ্ছে এরকম, দেখেন আমি নিজেও তো একজন মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, তাহলে কোটায় যদি 30% মুক্তিযোদ্ধা নেই, তাহলে আমি তো সেই কোটায় চলে যাওয়ার কথা। আমারে কেন তাহলে ভাই রিটার্ন দিতে হইলো, আমারে কেন ভাই ভাইভা দিতে হইলো? ভাইভাতে আমি ধরা খেলাম, আমি শেষ। কিন্তু ভাইভাতে রিটার্নে ধরেন আপনার লোক নিবে 100, রিটার্নের টিকসে ধরেন আপনার 200, কারণ রিটার্ন তো পরীক্ষা দিতে 1000 খানিক, 200 টিকছে। সেই 200 নিচে ভাইভাতে নেওয়ার পরে যে কি ভাইভাতে নেওয়ার পরে তখন যা চিন্তা করে যে ভাইভাতে কারা কারা টিকবে। ভাইভাতে দেখা গেছে আপনার 110 জন টিকছেন ভাইভা দিয়া। তাইলে এখন ওখানে মুক্তিযোদ্ধা কোটা আছে, ওই যে এই কোটা সেই কোটা নারী কোটা এগুলো মিলে এখন ওই যে ভাইভাতে যে 110 জন টিকছে সেইখানে দেখা যাচ্ছে 5 জনের কোটাও নাই মুক্তিযোদ্ধা কোটা, 5 জন ব্যক্তিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান না, বা নারী কোটা নাই, বা এই কোটা নাই। সুতরাং দেখা যায় 1 or 2% হতে কোটার ক্ষেত্রে যায় সে চাকরিটা পেয়ে গেছে। এইটারে এরা দেখা যাচ্ছে ফুলে ফাঁপাইয়া পাবলিককে বুঝাইছে যে আওয়ামী লীগ সরকার দুর্নীতিরা সব নিয়ে গেছে। প্রতি বছর আপনার দেখা গেছে আওয়ামী লীগের 15 বছর $265 বিলিয়ন নাকি আওয়ামী লীগ সরকার চুরি করছে। ভাই গোটা 16 বছরে $265 বিলিয়ন বাজেটই হয় না বাংলাদেশে। 16 বছরের বাজেটও 265 বিলিয়ন নাই, এরপরে নাকি সব নিয়ে গেছে। কোনো উন্নয়ন হয় নাই। কোটার কারণে ওনারা, মেধার কারণে ওনারা চাকরি পায় না। কোটা না মেধা, মেধা মেধা, এগুলো করে তো মানুষের নামাইছে, পাবলিকও নামছে। 3 মাসের মাথায় দেওয়া মানুষ বুঝা শুরু করছে কিরে, যখন দেখলো যে কোটা না মেধা, আপনার কি বলে এটারে, ওই যে বাচ্চা উপদেষ্টা নাম কি, আরে সজীব ভুঁইয়া, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মিনিস্টার,
নাহিদুল ইসলাম মিনিস্টার, ওনারা কোন কোটায়? মেধায়? বাংলাদেশে ওনাদের চেয়ে বড় মেধাবী কেউ ছিল না ওনাদের। এরপরে আপনার দেখলো যে বিদেশ থেকে উড়ে আনতেছে মেধাবী, বাংলাদেশে কোনো মেধাবী নাই। যারা এতদিন আন্দোলন করছে কোটা না মেধা, তাদের দাম নাই, সব যার যার মতো আনতেছে আর দিতেছে। এই আস্তে আস্তে পাবলিক খেপা শুরু হইলো। এরপরে দেখবে যে কোনো চাকরি বাকরি যেখানেই যায় সেইখানেই এই পোলাপাইন্ডের পয়সা দেওয়া ছাড়া উপায় নাই। এই জামাত বিএনপির পয়সা দেওয়া ছাড়া ডিসি নিয়োগ হয় না, এসপি নিয়োগ হয় না। 100 কোটি টাকা ইয়ে করে কি পয়সা দিত। এবং আপনারা এখন একটা কথা বলতেছি, বর্তমানে যে ঢাকার ডিসি যে ছেলেটা নিয়োগ হয়েছে, ঢাকার ডিসি 91 বেসের ছেলে, চট্টগ্রামের হালিশহরের এ ব্লকে থাকতো, আমার বাসার কাছে এই ছেলে। তার বোন জামাই, এই ছেলের বোন জামাই এস আলমের রিলেটিভ। 70 কোটি টাকা দিয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে 70 কোটি টাকা দিয়া এই মুহূর্তে ডিসি। আপনার এই লাইভে বললাম, কেউ যদি চ্যালেঞ্জ করে বা ওই ছেলেরও যদি ক্ষমতা থেকে আমাকে চ্যালেঞ্জ করতে, আমার জুনিয়র ওই ছেলে, 70 কোটি টাকা বোন জামাই, বড় ব্যবসায়ী, আসলামের ব্যবসা সব এখন বোন জামাই দেখে। 70 কোটি টাকা দিয়া সে ডিসি, তার পরিবার জামাতি পরিবার। ওর ফাদার চাকরি করতো আপনার সম্ভবত আপনার বন্দরের কি একটা ছোটখাটো পোস্টে, তো সে হয়েছে ডিসি। তো এগুলো কি কোটা না মেধা? এই যে আপনার ওরা বললো যে 80,000 লোকের নাকি চাকরি দিছে, কোন ক্ষেত্রে কোন নিয়োগের বলে? কিছুদিন আগে ডিভিএস টেলিভিশন দেখাইছে যে নার্স নিয়োগ হবে, এইটার পরীক্ষা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ির ভিতরে নার্স পরীক্ষা, সরকারি নার্স নিবে। তো এইসব কারণে মানুষ কিন্তু খেপা, মানুষ জানছে আর যাই নাই, মানুষ বাইর হয় নাই। এখন অনেকে বলে, যেমন ধরেন আপনার এখানে একটা কমেন্টস আছে, বেশ কিছুক্ষণ আগে আমি যখন প্রথম কথা বলতেছিলাম আপনার এখানে যে এই বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা অমুক তমুক কিছু নেই, সব বন্ধ, ওই ছেলে বললো যে আমি কিভাবে জানি, বা আমি জানি না, ও বেটা সব জানে। তো ওরে আমি বলতে চাই, এখন আমার চট্টগ্রামের এই মুহূর্তে আমার চট্টগ্রামের যে মেয়র আছে শাহাদাত সাহেব, উনি বিএনপির, এবং পুরো চট্টগ্রামে এখন বিএনপির যেসব লোকগুলো দেখে সব আমার পরিচিত এলাকার ছোট ভাই বড় ভাই বা সিনিয়র ভাইরা, ওদের সবার সাথে কথা হয়, ওরাও বলে, ওদের কাছ থেকে জানতেছি, ওরাই বলছে যে বাইরে নাই, আসলে নাই, সব বন্ধ, সরকারের বাজেট দেয় না, কোত্থেকে এইসব বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা পাবো? আপনি বিভিন্ন টিভি চ্যানেল খুললে মানুষ নিজেরাই বলতেছে। যে আমি কয়দিন আগে একটা দেখলাম, এক মহিলা বলতেছে, কয় আমি তো খাইতেই পাই না, কয় আগে তো মাসে 2,000 টাকা পাইতাম বিকাশে বয়স্ক ভাতা, এখন তো এইটাও নাই। কিন্তু এখানে আবার কিছু কিছু এই উজবুক বাঙালি আছে, এরা আইসা বলবে যে হ্যাঁ সব চলে। আরে সব চলে বেটা, তুই খবরই জানোস না, তুই আদার ব্যাপারই, তুই জাহাজের খবর কেমনে নিবি? শুধু এইসব সমস্ত কিছুর কারণে মানুষ যখন দেখছে প্রতারিত হয়েছে, 3 মাসের মাথায় মানুষ প্রতারণার শিকার হওয়া শুরু করছে, আর তখনই মানুষ এসে খেপছে, কিন্তু ভয়ে তো বলতে পারে না। এই যেই মব হয়েছে বাংলাদেশে গত 14 মাসে, এত মব তো গত 54 বছরে হয় নাই। আবার যখন দেখে যে ইসলামিক বক্তা যাইয়া বলে যে আপনি একটা ভোট জামাতে দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব আপনার পাইবেন এক ভোটে, আপনি ব্যস্ত, তখন মানুষ বুঝেন এটা কি। আরেক নেতা জামাতের বলতেছে কি যে আপনারা আমাদের ভোট দিয়ে জিতেলে 5 বছর আপনারা সুখে শান্তিতে সহবাস করতে পারবেন। শিক্ষার কত উন্নয়ন এদের দেখেন, সহবাস। তার মানে আপনি যদি ভোট না দেন আমাদের, আপনি সহবাস করতে পারবেন না, আপনার বউ জামাই আমরা আলাদা করে রাখবো। আরেক নেতা কয় আওয়ামী লীগের লোকজনের বউ বাচ্চা মাইয়া টাইয়া এগুলো গণিমতের মাল, এগুলো আমরা রাখবো, এখন আমাদের দাসীবাদী হবে। মানে এরা চলে গেছে কোথায়, সে জাহিলিয়াতের যুগে। তো মানুষ এগুলো বুঝতেছে না, মানুষ তো বুঝতেছে। বিএনপি গত 14 মাসে যেই অত্যাচার সারা বাংলাদেশে করছে, আজকে দেখেন আপনার একটা কথা বলি, সবকিছুর পরে মানুষ এরপরও ছেলেগুলোর পেছনে থাকতো, যে ছেলেগুলোর পেছনে থাকে যখনই বুঝছে যে এই ছেলেগুলো তো সবার এই জামাতের বি টিম। বাংলাদেশে জামাত আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, বাম আছে,
তোমরা বিটি মহাত্ম দরকার নাই, তোমরা আবার নতুন জামাত নতুন নিয়ম হইতে তো পারবা না, তোমাদের স্বতন্ত্র কিছু রাখতে হবে। যেন আপনার মনে আছে এই ইন্ডিয়াতে আম জনতা পার্টি একটা হয়েছিল, ওই যেটা লম্বা টুপি, কি জানি ওনার নাম, ভদ্রলোকের নাম আম আদমি, হ্যাঁ ওই ভদ্রলোকের নামটা ভুলে গেছি। উনি একটা আন্দোলন দাঁড়া করাইছিল এবং সারা কেজরিওয়াল উনি জিতছিল। তো ওনার ইয়ে ছিল কি, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াইছিল এই লোক। যে কোনো জায়গায় দুর্নীতি হলে তারা ওই টুপি পরে শত শত লোক ওখানে গেছে, মব করছে ওরা, কিন্তু মব করছে জাস্টিসের জন্য। তারা মব কিন্তু এদের মতো করে নাই, এদের মতো চুরি ডাকাতির জন্য মব করে নাই। ওই লোক একটা আন্দোলন দাঁড়া গেছে, ইন্ডিয়াতে ভালো খাইছিল, তারে ভালো ইয়ে করছিল। পোলাপাইন যদি সেরকম কিছু করতো আজকে মানতো, কিন্তু দেখছে কি জানেন পোলাপাইন, ওমা এই পোলাপাইনটা আসার পরেই তাদের সব চেঞ্জ। সেই দুর্নীতি, তারা কোটি কোটি টাকার জুতা, কোটি কোটি টাকার দামি গাড়ি, বাপে এমপি হয়ে যায়, মায়ে মন্ত্রী হয়ে যায়। আরে অবস্থা, মানুষের স্বপ্নভঙ্গ হওয়া শুরু করছে। আর এই স্বপ্নভঙ্গ হইতে হইতে সবাই বিএমপি এ তো সেই টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি থেকে শুরু করে সব করে, জামাত সব করে। এবং সবচেয়ে বেশি মানুষের খেপ হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা। আজকে মনে করে একটা জিনিস বলি আপনাকে, একটু খেয়াল করেন, পেপার পত্রিকায় দেখলে দেখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যারা মনে করে যে এই মুহূর্তে নির্বাচন দিলে ক্ষমতায় যাবে 300 আসন নিয়ে বিএনপি, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বলতে হয় যে আমার বাবা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছিলেন, সেখান থেকে ট্রেনিং নিয়ে এসে কি কি করছেন, এগুলো আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিটিং এ চিল্লাইয়া বলতে হইতেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে হইছে যে আমরা যেসব মামলা করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে, এগুলো আমরা তুলে নিব। যে তোরা এতদিন এই প্রতারণামূলক মামলাগুলো করলি কেন, এখন তুলে নিব। এখন কেন তোর বাপ মুক্তিযুদ্ধের সময় কি করছে সেটা বলতে বাধ্য হচ্ছস। তার কারণ হচ্ছে যে ওরা বুঝে গেছে সবাই যে মুক্তিযুদ্ধ বিরোধিতা করে বাংলাদেশে আপনি টিকবেন না। মানুষ, আমাদের দেশের মানুষ 99% ধর্মভীরু, ধর্মের সম্মান সবাই করে, কিন্তু তাই বলে তারা কেউ মুক্তিযুদ্ধের বিরোধীকে মানে না। আর এইটার এই কারণেই পাবলিকের এই খেপা, পাবলিক বলতে পারতেছে না দেখেই পাবলিক কিন্তু মোহভঙ্গ হয়েছে ছেলেদের উপর। সব পাবলিক বুঝে গেছে তাদের প্রতারণার মাধ্যমে এখানে আনা হয়েছে। ওই যে কোটা না মেধা 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 এগুলো বলে সব প্রতারণা করা হয়েছে। মানুষ 14 মাসে দেখছে স্কুল কলেজে শিক্ষা নাই। এবং আপনি বলেন এই যে হাসনাত, সার্জিস, নাহিদ, বিএনপি বলেন, জামাত বলেন, বা এই ইন্টারিম গভর্নমেন্ট একটা বার এখন পর্যন্ত উচ্চারণ করছে যে ছাত্র সমাজ তোমরা অনেক করেছো, দেশের ভালো করেছো, এবার তোমরা শিক্ষায় ফেরত যাও, তোমাদের হাতে কলমে কাগজ কলম নাও, বলছে? বলে নাই। এখনো ওনার কিছু হলে উনি ছাত্র সমাজ আসো, এই সবাই রাজুতে আয়, ঢাকা কলেজ, নটরডাম কলেজ, এশিয়া কলেজ, প্রতিদিন মারামারি হয়। এ ওর সাইনবোর্ড খুলে নিয়ে আসে, এ ওর সাইনবোর্ড খুলে নিয়ে আসে, এই শিক্ষকদেরকে পিটায়। আজকে কত ঘৃণিত হইলে শিক্ষকরা বলে যে আমরা আর কোন পুলিশের লোকের ছেলে মেয়েরা আমরা পড়াবো না। আপনি কল্পনা করতে পারেন এই কথা একটা শিক্ষক কখন বলে? তো পাবলিক বুঝে গেছে যে প্রতারিত হয়েছে বিদায় পাবলিক এখন আর নাই। এখন আওয়ামী লীগ, ওই যে আজকে সকালে আপনাকে বলছি কিনা জানি না আমি, এর আগে এক ভদ্র ট্যাক্সি ড্রাইভার কিছু পাদ মারছে বিদেশের থেকে বইয়া, এতেই এই অবস্থা। আর দেশে বইয়া যদি পাদ মারে তাহলে কি অবস্থা হবে? ট্যাক্সি ড্রাইভার টিভিতে কালের কণ্ঠের সাংবাদিকে জিজ্ঞেস করছে। তাহলে এবার যে আওয়ামী লীগ ওইখানে থাইকা ডাক দেওয়াতে এই অবস্থা, আওয়ামী লীগ যদি রাস্তাঘাটে দাঁড়ায় ডাক দেয় কি অবস্থা হবে এদের? ইলেকশন তো করতে পারবে না। এই যে প্রতারিত, যার আপনি বেশি দিন লাগবে না, আপনার 15টা দিন ওয়েট করেন। এই হাসনাত, সার্জিস, নাহিদ, মাহিদ, কাহিদ যা আছে, পাবলিক রাস্তায় এদের দৌড়ে দৌড়ে পিটবে। এদের সবের কাপড় চোপড় খুলে বাঁশের আগায় লটকাই দিবা, মনে রাখেন। সাধারণ জনগণ করবে। দুই দিন আগেই পত্রিকাতে আসছিল, আপনার কথা স্মরণ আছে কিনা জানি না, বিভিন্ন পত্রিকায় ওই পাটোয়ারি বলছে আওয়ামী লীগের লকডাউন ঠেকাইতে আমাদের এক ইয়েই যথেষ্ট, কি বলে এটা, হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট। আর কালকে ওনারা মানে 300-400 পোলাপাইন ঢাকাইছে, সারা বাংলাদেশ থেকে মিছিল করবে, পোলাপাইন এসে ঢাকা ইউনিভার্সিটি মিছিল করে, ঢাকা ইউনিভার্সিটি পুরাটা জামাতের দখলে। এইখানে কেবা কারা একটা ককটেল ফুটাইছে। আর হাসনাত আব্দুল্লাহ যে সেই কি দৌড়াইয়া
এক টিভি চ্যানেলে গাড়িতে করে উঠে পালাইছে। এত বড় বীর বাহাদুর খন্দকার, সবার জীবন অন্ধকার। এরপরে আবার উনি হাসনাত আব্দুল্লাহ বলছিল যে রাষ্ট্রপতি যদি জুলাই সনদে সাইন করে আমরা সাগরের পানিতে ডুবা মরে যাওয়ার দরকার, জুলাই যোদ্ধারা সাগরের পানিতে ডুবতে হবে। তো এখন আমি বলে, ও হাসনাত আব্দুল্লাহ ভাই, সাগর কোন সাগরে ডুব দিবা? তোমাগর জন্য তো বঙ্গোপসাগরও এখন মনে হয় নাই, আরব সাগর মারব সাগর তো বহু দূরে, বঙ্গোপসাগরও নাই যে তোমরা ডুব দিয়া মরতে পারবা। সেই জুলাই সনদ রাষ্ট্রপতির কাছেই পাঠাইতে হয়েছে সাইন করার জন্য। পাবলিকেশন জুলাই সনদ, ওই জুলাই শহীদ এগুলা দেখে না। তা পাবলিক এখন বুঝা গেছে যে এই জুলাই শহীদও কারা তৈরি করছে, আরে জুলাই সনদ দিয়ে কি ভাত খাইবো পানি খাইবো ভাই? কিসের তোর সনদ? খালি তোরা দেশের যা ক্ষতি করছে সেটার যাতে তোদের ফাঁসি নেয়, সেটা পাবলিককে যে খারাপ বুঝে আইনা যে দেশের ক্ষতি করছে এটা পাবলিক বুঝছে। আর এই জন্যই তাদের আজকের এই দশা। আগামী কয়দিন পরে এদের নাম চিহ্ন থাকবে না, দেখবেন। ধন্যবাদ মাসুদ ভাই। জি, রাশেদ হায়দার ভাই, জনগণ হয়তো কোনো এক সময় যেভাবে আপনি বলছেন যে জনগণ আওয়ামী লীগের সাথে যখন রাস্তায় নেমে যাবে তখন গণেশ কিন্তু পুরাটাই উল্টে যাবে, জনগণও এক সময় নেমে যেতে পারে। যেমনটা 24-এর আন্দোলনে আমরা দেখছি ঢাকায় জনগণের অংশগ্রহণ ছিল। জনগণ মোড় নিতে সময় লাগে, তবে অ্যাসিড টেস্ট হিসেবে এই লকডাউনটাতে এমন কিছু সিগন্যাল পাওয়া গেছে। আমি রফিক ভাইয়ের কাছে একটু আসতে চাই। রফিক ভাই, আওয়ামী লীগ নতুন করে আবারও কর্মসূচি দিয়েছে, আগামী রবি সোমবার সর্বাত্মক শাটডাউন ঘোষণা করেছে। এটি সফল হওয়ার সম্ভাবনা কতটুকু বলে মনে করেন? আপনার কাছ থেকে একটু শুনবো সংক্ষেপে যদি বিষয়টি আলোচনা করেন। রবি সোমবার। ধন্যবাদ মাসুদ ভাই। আসলে এখন যে ধরনের সিচুয়েশন গ্রো করতেছে, যে আজকে যখন এই যে আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিল, এখানে কিন্তু দেখেন ঘুরে ফিরে কিন্তু এই আগের কথাগুলি কিন্তু উনি বলছে যে 4টা ইয়া দিল, মানে 4টার উপরে আপনার মানুষকে ইয়া দিবে, ভোট দিবে। কিন্তু এই 4টার মধ্যে কিন্তু অনেকগুলি জিনিস ভিতরে আছে, ওই ঘুরে গিয়ে কিন্তু একই জিনিস। এখন মানুষ কিন্তু আসলে এইসব নিয়ে কিন্তু মানুষ একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। সেক্ষেত্রে দেখেন এইটার ইয়ার পরে কিন্তু বিএনপি কিন্তু মানে আপত্তি জানাইছে কঠিনভাবে, কিন্তু জামাতও হালকা আপত্তি জানাইছে, ইসলামী আন্দোলন নাকি এটাকে তারাও আপত্তি জানাইছে। তার মানে কি জানেন, আসলে সবকিছু কিন্তু ঘোলাটে হয়ে যাচ্ছে। কিন্তু এই ঘোলাটে হয়ে যাচ্ছে মানুষের মধ্যে, কিন্তু এইসব নিয়ে কিন্তু বড় ধরনের একটা মানে মানসিকভাবে মানুষ কিন্তু বিপর্যস্ত হয়ে গেছে। কিন্তু এই বিপর্যস্ততার কারণে কিন্তু এই যে জিনিসগুলি আসতেছে এখন, এই যে 14 তারিখ মানে বলছে যে রোববার সোমবার, মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক কাজ করতেছে। কিন্তু কি হয় কি না হয় এটা আসলে বোঝা মুশকিল। তবে আজকের যে ঘটনা, এতে কিন্তু একটা জিনিস কিন্তু স্পষ্ট হচ্ছে আস্তে আস্তে, যে আজকে মাত্র লকডাউনের ঘোষণা করলো, কিন্তু রোববারে বলছে সোমবার হচ্ছে শাটডাউন। যাক, লকডাউন শাটডাউনের কিন্তু এখন বেগ কাটা একদম সবাই ক্লিয়ার। শাটডাউনটা যেভাবে বিশ্লেষণ করলো যে কেউ যদি না মানতে চায় তাহলে বাধ্য করবে, এরকম মানে এটা একজন বিশ্লেষণ করলো ব্যাখ্যা। শাটডাউন লকডাউনের পার্থক্য একজন বিশ্লেষকে করলো, ভালোই লাগলো ওনার কথাটা। এখন আপনি এই নিয়ে প্রশ্ন করছেন শাটডাউন। এখন এই শাটডাউনটা ধরেন আওয়ামী লীগ তো যেহেতু তারা কিন্তু একটা লকডাউন দিয়ে কিন্তু এরা মোটামুটি ভালো একটা সাকসেস, আপনার যেটা ঢাকা শহরে শাটডাউন দিছিল, কিন্তু সারা বাংলাদেশেই মোটামুটি শাটডাউন হয়ে গেছে, লকডাউন হয়ে গেছে। কারণ ঢাকা থেকে দূরপাল্লার গাড়ি ছাড়েই না বললেই হয়, 2-1 হয়তো বা 2-1টা ছেড়ে যেতে পারে। আমি যে রাস্তায় আমি যে দিকে থাকি এদিক দিয়ে আমি কোনো গাড়ি ঘোড়া চলছে, একটা গাড়ি হঠাৎ করে আসছে, তাও এটা তো লোক নাই, হয়তো বা মাঝখান থেকে কোথা থেকে আসছে মনে হয়, মূলত ওইটা ঢাকার থেকে আসে নাই, এটা বোঝাই গেছে।
আর ঢাকার দিকে কোনো গাড়ি যায় নাই, তো বিকাল বেলার দিকে একটা গাড়ি দুটা গাড়ি গেছে মনে হয়। তো এখন মানুষ কিন্তু এটাতে কিন্তু আওয়ামী লীগের কিন্তু একটা মানে আত্মবিশ্বাস হয়ে গেছে গা। তা আওয়ামী লীগ সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের কর্মসূচি দিতে থাকবে, এটাই কিন্তু মানে তাদের জন্য স্বাভাবিক, কিন্তু জনগণের জন্য এটা কিন্তু একটা মানে আতঙ্কের ব্যাপার। এখন আমাদের যে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছে তারা যে এই ওই যে একগুইমির মতো আছে, যেখানে আপনার 60% ন্যারাভোট না দিলাম 60%, 55% মানুষকে কিন্তু আপনার বঞ্চিত রাখিয়া কিভাবে আপনার একটা ইলেকশন দিকে যেতে চাচ্ছে, ওনারা আমি মাথায় এটা কাজ করে না। মানে এই ধরনের সিচুয়েশন যদি মানে করতে চায়, বর্তমানে যারা পলিটিক্যালি আপনি অ্যাক্টিভ আছে তাদের কিন্তু তারা যদি এই ধরনের চিন্তা ভাবনা করার জন্য আগাইতে চায়, সেক্ষেত্রে কিন্তু এই যে 55% মানুষ আমরা বলতেছি বাদ দিলেন আপনি, আর আমাদের 50% মানুষ তো আছে, এর নিচে তো কেউই নাই। এটা কিন্তু এখন সবাই কিন্তু দিনের মতো পরিষ্কার যে 50% মানুষকে বাদ রাখা হইতেছে। এই 50% মানুষকে রেখে যদি দেশে কিন্তু একটা নির্বাচনের আয়োজন করা হয়, এবং এটা কিন্তু খুব কাছাকাছি এসে পড়তেছে, আর সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া আসবে। আওয়ামী লীগ যখন আজকে যখন একটা লকডাউনের ইয়া দিল, এতেই কিন্তু ভালো একটা কিন্তু মানুষের একটা সাপোর্ট পাইছে, কিন্তু সেক্ষেত্রে তারা কিন্তু আরো আমার কাছে উদ্যমী হয়ে যাবে যে আমরা আমাদের পক্ষে মানুষের একটা সারা আছে, তখন কিন্তু তারা এই যে কর্মসূচি দিবে। কর্মসূচি দেওয়াই তো মানে একটা দেশে বিশৃঙ্খলা। আর আমরা তো আসলে সাধারণ জনগণ যারা আছে এরা তো আমরা বিশৃঙ্খলা কিন্তু আমরা কখনো পছন্দ করি না। যারা আমরা খেটে খাওয়া মানুষ, কর্ম করে খাই, রাজনীতির সাথে যুক্ত না যারা, এরা কিন্তু সবাই কর্ম করে, কিন্তু কোনো রাজনীতির সাথে যুক্ত না। তাদের জন্য কিন্তু একটা বিরাট একটা সমস্যা। কারণ আমাদের তো ধরেন এই রাজনীতিবিদরা কিন্তু এটাকে চিন্তা করা উচিত যে না, এটা এখন কিন্তু ওনারা নিয়ে আসছে, ওনারা পিআর জুলাই সনদ এইসব নিয়ে ওনাদের মধ্যে বিতর্ক, কঠিন বিতর্ক। আজকে যে ইয়া দিল বক্তব্য দিল, সেখানে মনে করেন যে আপনাদের সালাউদ্দিন সাহেব বক্তব্য দিল যে যে ধরনের ইয়া ছিল, মানে যেটার মধ্যে আমরা উজ্জ্বলাই সনদ স্বাক্ষর করছি, এটা আমার সাথে এটা মিল নাই। তারপরে ওনাদের মধ্যে কিন্তু একটা বিতর্ক তৈরি হচ্ছে। এই 45% মানুষের মধ্যে যেহেতু সমঝোতা আসতেছে না, এই সেখানে কিন্তু ওই যে তাহলে আর এইগুলি কি হবে দেশের মধ্যে কি বিশৃঙ্খলা তৈরি হবে, মানুষের মধ্যে আতঙ্ক কিন্তু এমনি কাজ করবে। এখন দেখেন প্রত্যেকটা আপনি এই যে আপনার ইয়া দিবে, আপনার যে কর্মসূচি দিবে, দেখেন আপনারা কিন্তু মানুষের কিন্তু সাকসেস আসবে। কেন সাকসেস আসবে আওয়ামী লীগের? এই কারণেই আসবে। মানুষ কিন্তু কিছুটা আতঙ্কে থাকবে যে কি হয় না হয়, কারণ যেহেতু ওইকে যারা জুলাই একসাথে আন্দোলন করছে তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়েছে। এখন আওয়ামী লীগও আবার এখানে নামতেছে ফিল্ডে, চতুর্দিকে মনে করেন যে একটা বিশৃঙ্খলা, তখন তো মানুষের মধ্যে একটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে মানুষের কিন্তু যখন দেখবেন আপনাকে কর্মসূচি দিবে, তখন কিন্তু মানুষ সহজে কিন্তু বের হবে না, কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক কিন্তু কাজ করতেছে অলরেডি। সেক্ষেত্রে এই যে সামনের যে আপনার বলতেছেন যে সফল হতে পারবে কিনা, এটা তো আসলে জনগণের মানে ব্যাপার। তবে জনগণকে চিন্তা করে কর্মসূচি দেওয়া উচিত, কারণ দেশের জানমাল, মানুষের সবারই তো জানমালের ক্ষতি যাতে না হয় সেইভাবেই কিন্তু সবাইকে চিন্তা করা উচিত। আমি এই জন্যই বারবারই বলছি যে এখনো পলিটিক্যাল যারা আছে অ্যাক্টিভ, তাদেরকে এই জিনিসগুলো চিন্তা করা উচিত। ওনারা যতই চেষ্টা করুক, যতই চিন্তা করুক, ওনারা তো গায়ের জোরে কাজ করতেছে, গায়ের জোরে কথা বলছে। ওনারা কিন্তু এই যে আওয়ামী লীগকে স্পেস দিবে না, কোনো জাতীয় বর্গকে স্পেস দিবে না, 14 দলকে স্পেস দিবে না। ভাই তারা কিন্তু 55-60% মানুষের প্রতিনিধিত্ব করতেছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। কিন্তু গায়ের জোরে এখন বলতেছেন, কাজ করতেছেন, কিন্তু গায়ের জোরে কিন্তু বেশি দিন কিন্তু টিকে যাওয়া যায় না। এটা কেউ আপনারা নিজেই কিন্তু প্রমাণ দিচ্ছেন যে গায়ের জোরে আসলে কি টিকে থাকা যায় না, কিন্তু প্রমাণ কিন্তু আপনারাই দিচ্ছেন। সুতরাং আপনারা যে টিকে থাকতে পারবেন এটা কিন্তু আশা ঠিক হবে না। কিন্তু এই জন্যই আমি বলি, আমাদের পলিটিক্যাল যারা আছে যদি কেউ শুনে আমাদের কথা, ওনাদেরকে এই চিন্তা করা উচিত। যারা রাষ্ট্রীয় স্টেক হোল্ডার আছে, চিন্তা করছি কিভাবে সুন্দর সমাধানে আসা যায়, ওই জিনিসে দিয়ে আসা উচিত। না হয় কিন্তু ওই যে আপনার বছর কর্মসূচি, আমাদের ইতিহাস তো আমরা দেখছি, আমরা কোনো আন্দোলন যখন শুরু হয় তখন কিন্তু সহজে কিন্তু এটা শেষ হয় না। কিন্তু আপনি বিগত দিনের কথা তো আমি বললামই যে 82 থেকে আন্দোলন শুরু হইলো, সেই থেকে আন্দোলনে কিন্তু বহুত আন্দোলন হয়েছে, কিন্তু আন্দোলন কিন্তু সাকসেস কিন্তু হয়েছে, কিন্তু ব্যর্থ হয় না। কিন্তু
অথবা সময় লাগে কয়েকদিন, কিন্তু এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেটা কি কিন্তু আমাদের দেশের কিন্তু একটা সময় আসছিল, বা আমাদের দেশে বিদেশ থেকে বিনিয়োগ আসতো না। কেন আসতো না জানেন? যে বলতো যে এই দেশে অস্থিতিশীল অবস্থা, এখানে সবসময় মারামারি, কাটাকাটি, আন্দোলন, ফনকাল এই সে লেগে থাকতো। তাহলে এর সাথে সময় কিন্তু পুরা সময়টাই কিন্তু একটা বিরাট একটা মানে আন্দোলনের মধ্যে গেছে। তারপর 91 যখন নির্বাচন হলো, তখন কিন্তু শেষের দিকে কিন্তু আবার কিন্তু আন্দোলন হলো। কিন্তু 2096 থেকে 2100 পর্যন্ত কিন্তু আন্দোলন হয়েছে, কম হইলেও হয়েছে, কিন্তু মানে স্থিতিশীল ছিল। এই পর্যায়ে আসছিল। ভাই ভাই আমি আমি জানতে চাইছি এটাই যে আওয়ামী লীগ 16-17 তারিখে রফিক ভাই 16-17 তারিখে আওয়ামী লীগ যে প্রোগ্রামটা ঘোষণা করেছে আজকে, আহ, আহ, ওটা করা হয়েছে শাটডাউন, মানে সর্বাত্মক শাটডাউন। এই সর্বাত্মক শাটডাউনে এই প্রোগ্রামে আওয়ামী লীগ যতটা সংগঠিত হয়েছে সেখানে কি আরো বেশি সংগঠিত হবে এমন সম্ভাবনা রয়েছে কিনা, যদি 2-1 মিনিটে একটু বিষয়টা আলোচনা করেন। হ্যাঁ, এটা তো অবশ্যই। আমি তো বললামই যে যেহেতু এই তারা এই নর্মাল লকডাউনেই তারা যে জনসমর্থন পাইছে, সেক্ষেত্রে তাদের তো সাহস বেড়ে গেছে। কিন্তু এই কথাটা আমি বললামই আপনাকে। সুতরাং আপনার ওই যে এখন যদি শাটডাউন যেটা বলছেন, এটাও তো মানুষই এভাবে কিন্তু নিবে, কিন্তু গ্রহণ করে নিবে। কিন্তু তা আমি তো একটা কথা বলছি, মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ আছে, যারা প্রকাশ করতে পারতেছেন। সুতরাং এখন যখন কর্মসূচি দিবে, দেখবেন এমনিতে মানুষ কিন্তু হয়ে যাবে। কিন্তু মানুষ আওয়ামী লীগের সাথে ঢুকে যাবে বুঝাতে চাচ্ছেন, বুঝছি। আমি একটু রাশেদ হায়দার ভাইয়ের কাছে তাহলে যাই। রাশেদ হায়দার ভাই 16-17 তারিখ বা ওই রবি সোমবার আওয়ামী লীগ যে সর্বাত্মক শাটডাউনের ঘোষণা করেছে, এর মধ্যে তো লকডাউন গেল, সামনে শাটডাউন আসতেছে, তারপর কি আসবে আমরা জানি না। লকডাউন তো সফল হলো, শাটডাউনের সফলের সম্ভাবনা কতটুকু অথবা কিভাবে সম্ভব, আপনার মতো করে যদি সংক্ষেপে একটু আলোচনা করে দেন রাশেদ হায়দার। শাটডাউনে মাসুদ ভাই, শাটডাউনের সফলতা 110%। কারণ আপনি আমারও বলতে পারেন যে কিভাবে বুঝলাম 110%। কারণ সমস্ত আন্দোলনের কিছু টেকনিক আছে, আন্দোলনের একটা টেকনিক আছে। নাহলে আপনার শহরে মূলত তো সরকারের টনক নড়ে কখন? শহরে যখন কোনো সমস্যা তৈরি হয় কখন। আপনি দেখেন যে বৃহস্পতিবার, প্রত্যেকটা বৃহস্পতিবারে কিন্তু বাংলাদেশের শহর থেকে গ্রামের দিকে লোকজন চলে যায়। যারা শহরে চাকরি বাকরি করে এরা গ্রামের দিকে যায় একদিন দুদিনে, যে মা বাবা ভাই বোনের সাথে দেখা করতে। এই ধরনের লোকগুলো কিন্তু গতকালকে বুধবারেই চলে গেছে এরা। বাকি যারা যায় নাই, যারা মনে করছে যে দেখি থাকি, তারা কিন্তু আজকে রাতে চলে যাবে। তার কারণ হচ্ছে যেই মাত্র এরা জানে যে আজকের লকডাউনটার এই অবস্থা হয়েছে, শুক্র শনি প্রতিবাদ সমাবেশ আছে, শনি রবিবারে শাটডাউন ডাকছে, এই লোকগুলো কিন্তু সব গ্রামে চলে যাবে আজকে রাতে। বাকিগুলো ধর আমরা 1 সপ্তাহ গ্রামে তাইটাই গাড়ি ঘোড়া চালানোর দোকানে ড্রাইভার, ম্যাক্সিমাম গাড়ি ড্রাইভাররা দেখো চলে যাবো, বলে গাড়ি তো বাইর করা যাইবো না হয়তো। এই সেই অনুৎসাহিত পাবলিক, এই যে কাজে যাওয়ার অনুৎসাহ, এইটার কারণে কিন্তু আজকে কেন আওয়ামী লীগ চাইলে কি কালকে ঘোষণাটা দিতে পারতো না? আগামীকাল শুক্রবার, শনিবার এরকম করতো না যে রবি সোম শাটডাউন, কি বলে দিছে তা আবার সন্ধ্যা 6টার আগে। মানে লকডাউন শেষ হওয়ার আগে শাটডাউন এসে গেছে, 4 দিনের প্রোগ্রাম দিয়ে দিছে। মানে এটা হচ্ছে পাবলিককে বলে দেওয়া হচ্ছে যে এবার আপনারা কি করবেন করেন। পাবলিক সুযোগ নিবে, পাবলিক চলে যাবে। এখন বসে যদি ফোন করে বলে যে তুমি কই, স্যার গাড়ি চলে না তো, মারে স্যার আমার এখানে তো আগুন জ্বলে, স্যার এর এখানে তো আগুন এই না, তারপরে এগুলো আগুন দেবে আসবেন। এই কারণে 110% সফল হওয়ার, এবং এটা সফল হয়ে যাবে। পাবলিকের মাথায় আবার ঢুকে গেছে যে তাকে আমি 1 সপ্তাহ কামে যাবো পারতো না, কামে না যায় না রাশেদ হায়দার ভাই, আমার প্রশ্নটা আওয়ামী লীগ কি এই লকডাউন তো আর আওয়ামী লীগ মাঠে নামার দরকার ছিল না বা হয়নি, যে ঘরে থাকেন, আমরাও ঘরে থাকি, আপনারাও ঘরে থাকেন। কিন্তু শাটডাউনের প্রোগ্রামটা তো আমি যতদূর মনে করি যে তাদের মাঠে নামতে হবে, মানে অনেকটা অবরোধের মতো না। এখনো মানুষ করে দিবে, পাবলিকই করে দিবে ভাই।
অবরোধ বলেন আর লকডাউন বলেন শাটডাউন বলে, রাস্তাঘাটে যদি আমি যদি গাড়ি না নামাই তখন অন্যকে নামতে হবে কেন? গাড়ি ঘোড়া নামলে, সিনেমা হল খুললে, স্কুল মাদ্রাসা খুললে না আপনার নামার দরকার। এত পাবলিকই উৎসাহ ভরে বন্ধ করে দিতেছে। এবং যেমন শাটডাউনটা কিরকম জানেন, ঈদের পরের দিন যারা মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে বাইরে না ঘুরতে বেড়াইতে, লিপস্টিক টিপস্টিক লাগাইয়া, এই শাটডাউন ঠিক সেম হবে দেখবে। মানে পাবলিকের কাছে ঈদের দ্বিতীয় দিনের দিনও মত না হবে। যে ঈদের দিন তো ওই যে সেমাই চিনি খাইয়া মেহমান টেমান আসে, ঈদের পরের দিন কিন্তু খুব একটা কম আসে, সবাই রিল্যাক্সে ঘরে ঘুম যায়। এই শাটডাউন ঠিক পাবলিক ঘরে রিল্যাক্সে ঘুম যাবে, শাটডাউন পালন। আওয়ামী লীগ নামতে হবে না, আওয়ামী লীগ কাউরে একটা থাপ্পড়ও দিতে হবে না, পাবলিকই করে দিবে এখন। ওই যে আপনি কিছুক্ষণ আগেই বলছি, পাবলিকই চায় যে এই সরকারের বিরুদ্ধে নামুক। এরা একজন কমেন্ট করেছে, আবুল কালাম বলছে আস্তে আস্তে আন্দোলন দিনে দিনে বৃহত্তর। দর্শকের আবুল কালাম ভাই আপনাকে ধন্যবাদ আপনি এটা বলার জন্য। আমি আরো 2-3 দিন ধরে বিভিন্ন টক শোতে এটাই বলে আসছি, এবং আজকে মাসুদদার এখানেও কিছুক্ষণ আগেও বলছি যে এই যে আন্দোলন লাগছে নভেম্বর ডিসেম্বর, এই দুইটা সর্বোচ্চ নর্মাল ডে পাবে বাংলাদেশের মানুষ 7টায় 1 দিন বা 2 দিন, আর বাকি এই লকডাউন, সেটেল ডাউন, ফল ডাউন এই অবস্থায় থাকবে। এবং এই কাজে পুরো বাংলাদেশের জনগণ, আপামর জনসাধারণই আওয়ামী লীগের পাশে দাঁড়াবে। এবং বাংলাদেশের জনগণ জানে যে আওয়ামী লীগ একমাত্র দল যারা পাবলিকের দুঃখ কষ্ট বুঝে, যার কারণে তারা আওয়ামী লীগের সাথেই দাঁড়াবে। কারণ হচ্ছে ওই যে বলছিলাম আপনাদের ভাই আগে, যে বাংলাদেশের 2টা স্রোত আছে, একটা হচ্ছে স্বাধীনতার পক্ষে, একটা স্বাধীনতার বিপক্ষে। তো সবাই জানে যে স্বাধীনতার পক্ষে একমাত্র আওয়ামী লীগ। এতদিন যতজনে যাই কিছু বলছে যে জয় বাংলা স্লোগান আওয়ামী লীগ কুক্ষিগত করছে, স্বাধীনতা আওয়ামী লীগ বেচা খায়, তো গত 14 মাস তো আওয়ামী লীগ ছিলই না। এই 14 মাসও আপনারা স্বাধীনতাটা কেউ কিনতে পারবেন না কেন? মানে 14 মাসেও কেন আপনারা জয় বাংলা স্লোগানটা নিজের করে নিতে পারলেন না, এটা এবারলেস হতে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং মানুষ বুঝে গেছে যে আওয়ামী লীগ একমাত্র দেশের ভালো চায়, আর বাকি যা আছে সব ধান্দাবাজ। এই জন্যই মানুষ সহযোগিতা করবে, শাটডাউন মাটডাউন সব হবে। যেমন দেখেন আপনার এখানে বহু লোক আছে, এরা কি করবে জানেন, কোনো কথার লগে লগে ওই কুত্তা লীগ, অমুক লীগ, তমুক লীগ, এবং এদের যখন ফাইন্ডিংসে যাবেন না, এদের ছবি আছে না কিচ্ছু নেই, এদের জন্মগত প্রবলেম আছে, এদের কারো জন্মের ঠিক আছে কিনা আল্লাহ মাহবুদ জানে। এবং এদের সবার নামের সামনে দেখবে মোহাম্মদ, লিখবে মোহাম্মদ, ইসলামিক নাম, কিন্তু এরা ইসলামরে একদম চুদলিং পং করে ছেড়ে দিছে ইসলামরে। তো এই যে বাঙালি অমানুষ। ধন্যবাদ মাসুদে। জি, রাশেদ হায়দার ভাই এবং রফিক ভাই, আপনারা দুজন মূল্যবান সময় বের করে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, এবং আমাদের প্রচুর দর্শক আজকের লাইভটা দেখেছেন। দর্শক সকলের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন, এবং সবাই পরবর্তী লাইভ দেখার জন্য অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।